আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনী, নোয়াখালী সহ পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ। বন্যার ঘটনার তদন্ত চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদাবর ও নিউ মার্কেট থানার মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন রিমান্ডে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার। আওয়ামী লীগ সহ কোনো দলকেই নিষিদ্ধ করার ইচ্ছা নেই অন্তর্বর্তীকালীন সরকারের। ইসি নিয়োগ নিয়ে প্রশ্ন না তোলার আইন বাতিলে হাইকোর্টের রুল। এবং শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। আওয়ামী লীগের মদতপুষ্ট নির্বাচন কমিশনকে দ্রুত ভেঙে দেওয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফেনী, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের ১২ জেলায় বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত প্রায় ৫৬ লাখ মানুষ। পানি কমতে থাকায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। দুর্গম এলাকাতেও বিশেষ ব্যবস্থায় ত্রাণ পাঠানো হয়েছে বলে দাবি দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার। এই বন্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। রাজনৈতিক সংকটের মধ্যে বন্যা মানবিক সংকট সৃষ্টি করেছে বাংলাদেশে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, বন্যায় ১১ জেলায় ২৭ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী ১২ লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ। তাদের মধ্যে আশ্রয় কেন্দ্রে এসেছেন ৫ লাখ। নগদ সহায়তা দেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকা। বিতরণ করা হয়েছে ২০,০০০ টন চাল ও ১,৫০০ প্যাকেট শুকনো খাবার। অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা, সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় ২১টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর ২,২৪০ জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর ১৮টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্য ভারতের ত্রিপুরার ডম্বুর ড্যামকে দায়ী করা হচ্ছে। যদিও ভারত দাবি করেছে অতিবৃষ্টিতে ড্যাম উপচে পানি এসেছে, তবে তা মানতে নারাজ বৈষম্য বিরোধী ছাত্ররা। সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই যদি বাঁধ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা যদি সেটাকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিই, তাহলে সেটা ভুল হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করেন। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। এদিকে বন্যাক্রান্ত এলাকায় কোনো এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না বলে জানান ব্র্যাকের সিনিয়র পরিচালক কে মোর্শেদ। সুদের টাকাও মওকুফের চিন্তা চলছে। আমাদের কোনো এনজিও যারা এমআরএতে রেজিস্টার, তারা কেউই কিস্তি তুলতে যাচ্ছে না। যারা যাচ্ছে তারা আসলে রেজিস্টারই না, সম্ভবত তারা রেজিস্টার্ড না। রেজিস্টার্ড এনজিও ছাড়া অন্য কেউ মাইক্রোফাইন্যান্স করা এটা বেআইনি। আমরা যেমন কোভিড কালীন সময় শুধু ব্র্যাকের কথা বলতে পারি, ১,০০০-২,১ কোটি টাকার সুদ আমরা মওকুফ করেছি। সো এইখানে পরিস্থিতি কি হবে আমরা জানি না। আমরা আপাতত তাদের যা যা সাপোর্ট লাগে দিয়ে যাচ্ছি। পানি নেমে গেলেও সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভারী বৃষ্টিতে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পানি কমায় বন্যার ভয়াল ধ্বংসযজ্ঞ ফুটে উঠছে ফেনীতে। ঘরে ফিরে দুর্গত অনেকেই দেখছেন তাদের আসবাবপত্র সহ সংসারের সবই নষ্ট হয়েছে পানিতে। অনেক এলাকায় এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পাকা ঘরবাড়িতেও ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে। নষ্ট হয়ে গেছে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র। এখনও পানিবন্দী রয়েছে ফেনী শহরের বিভিন্ন অলিগলি ও সদর উপজেলার মোটবি, কালীদহ, ফাজিলপুর ইউনিয়নের নিচু এলাকা।
সংকট কাটাতে শতাধিক সংগঠন বন্যার্থদের পাশে দাঁড়াতে খাদ্য সহায়তা দিচ্ছে। বিশুদ্ধ পানির সংকট থাকায় বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগ। আমার মসজিদটাও ডুবে গেছে, মসজিদের কিছু মাইক পত্র আছে, মাইকের জিনিসপত্র, মেশিন সব ডুবে গেছে। আমরা আমাদের বাচ্চাগুলো যখন ঘুমন্ত ছিল, এই ঘুমন্ত অবস্থায় আমাদের পানির খাটের নিচে চলে আসছে। আমরা আমাদের নিচতলায় ভাষা, আমাদের নিচতলার ভাষার কোনো মালামাল বার করতে পারি না। কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েছে। গোমতী নদীর পানি সকালে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে বানভাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী আসলেও তা প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নৌকা ও ট্রলার পাওয়া যাচ্ছে না। নোয়াখালীতে ২ দিন ধরে টানা বৃষ্টিতে নতুন করে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। সর্বশেষ ২৪ ঘন্টায় জেলার ৮টি উপজেলার অধিকাংশ এলাকায় ১ থেকে ১.৫ ফুট উচ্চতায় পানি বেড়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি নেই ১ সপ্তাহ ধরে। এই উপজেলায় ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে ভুগছে সাধারণ মানুষ। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় ৫ উপজেলার ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সরবরাহ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। বন্যায় জেলার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়েছে পানিবাহিত রোগীর সংখ্যা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে বন্যার পানি নেমে গেলেও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে নৌবাহিনী। বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবাও দেবেন তারা। ফেনীর ফুলগাজীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে নৌপ্রধান এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বন্যার পানি নামতে শুরু করেছে ফেনীতে, কিন্তু দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। এ সংকটও এই এলাকার মানুষের কাছে নতুন। বিষাক্ত পানি তো রাত্রে গছ ডুবি ৮টার জন্য এখনো কাদা বেশি, ওখানে ঠ্যাং ডুবে খালাই গেছে কই। ফেনীর কিছু এলাকায় এখনো পানি নামেনি। সড়কের পাশের এলাকাগুলোতে ত্রাণ সেবা মিললেও অনাহারে দিন কাটছে দুর্গম এলাকার অনেক মানুষের। স্থানীয় কিছু সুবিধাবাদী ত্রাণ সিন্ডিকেট গড়ে তুলেছে বলেও অভিযোগ করেছেন বঞ্চিতরা। ঘরে ঘরে যায়, প্রত্যেকটা ফ্যামিলি লিস্ট করার দরকার। প্রত্যেকটা ফ্যামিলি একজনকে প্রদান করি, ৫ জন ফ্যামিলি হলে ৫ জন ফ্যামিলিকে লিস্টের মাধ্যমে মালগুলো দিলে তারা ঘরে ঘরে পাইবো। আর এখন বর্তমানে যে সিন্ডিকেট হচ্ছে, এটা রাস্তা দাঁড়াবো, গাড়ি নিয়ে আসবো, একবার 5 বার নিয়ে যাচ্ছে, 6 বার নিয়ে যাচ্ছে, আর কেউ একবারও পাচ্ছে না। ঘরে কিছু নাই, বুয়া কানা তো আরেকজন এনে তুই আসি ফুলগাজী উপজেলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সংকট পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন এবং আপামর জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে, দেশের সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের চিকিৎসক দল, সশস্ত্র বাহিনীর চিকিৎসক দল যতদিন প্রয়োজন ততদিন কাজ করবে। এটার ব্যাপারে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেও আলোচনা করেছি। পুনর্বাসন এবং পুনর্নির্মাণের বিষয়টা দীর্ঘমেয়াদী এবং সেখানে আর্থিক সংস্থানের বিষয়টাও জরুরি ত্রাণ সরবরাহের চাইতে আরও অনেক বেশি ব্যয়বহুল। এ ব্যাপারে আমার বিশ্বাস সরকারিভাবে একটা সমন্বিত সিদ্ধান্ত হবে। এ সময় বন্যা দুর্গত এলাকায় দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র জনতার সহমর্মিতা, শ্রম, উদ্যোগ ও সহায়তা বিতরণের প্রশংসাও করেন নৌবাহিনীর প্রধান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী। সারা দেশে বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, অনেকেই সহায়তার জন্য বিভিন্ন পোশাক নিয়ে আসছেন। তবে বন্যা দুর্গতদের জন্য এখন শুকনো খাবার, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হ্যান্ড মাইকের মতো সামগ্রী বেশি প্রয়োজন বলে জানান তারা। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। নীলফামারীর পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র সাদিকুল ইসলাম
গত কয়েকদিনে নিজের বন্ধুদের নিয়ে প্রায় 1,20,000 টাকা সংগ্রহ করে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিএসসির বুথে বন্যার্তদের সহায়তায় জমা দেন তারা। একই জেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নিবির ইসলামও তুলে দেন তার সংগ্রহ করা অর্থ। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, স্যালাইন এবং কাপড় আমরা নিয়ে আসছি এবং আমরা নগদ অর্থ আনছি। মুড়ি আছে 2 মণ, চিড়া আছে 1 মণ, গুড় আছে 1 মণ, চিনি আছে 40 কেজি, এগুলো আমরা জমা দিচ্ছি এখানে। বন্যার্তদের সহায়তায় নগদ অর্থের পাশাপাশি পরিচয় গোপন রেখে নিজের স্বর্ণালঙ্কারও দিয়েছেন কোনো কোনো নারী। খুব সকালেই একজন আন্টি আসলেন, তার হচ্ছে একজোড়া বালা দিলেন, আর হচ্ছে তার কাছে 3টা আংটি ছিল, তার কাছে নগদ কোনো অর্থ ছিল না। তিনি ঢাকায় ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকেন, তো তার কাছে যতটুকু সম্ভব, যতটুকু দেয়া সম্ভব ততটুকুই তিনি আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন। এদিকে বন্যার্তদের সহায়তায় আপাতত পোশাকের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দায়িত্বরতরা। কাপড়ের পরিবর্তে নিজেদের সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার কিংবা অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা। এগুলো সব কাপড়, দেখতে হয়তো খাবারের প্যাকেটের মতো লাগছে, কিন্তু এগুলো কাপড়। টিএসসিতে এখন সেই অর্থে খাদ্য সামগ্রী জমা নেই। পুরাতন কাপড় এগুলো আনবেন না এবং আপনারা চেষ্টা করবেন হ্যান্ড মাইক, টর্চ লাইট এই জিনিসগুলা দেওয়ার। সবাই সহযোগিতা করলে এটা আমরা এই বিপদ ওভারকাম করতে পারবো। শুধু নোয়াখালী কিংবা ফেনী নয়, সেনাবাহিনীর সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ পৌঁছেছে খাগড়াছড়ির মতো দুর্গম এলাকাগুলোতেও। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ভারত ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিলেও চাঁপাইনবাবগঞ্জে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মাসহ মহানন্দা ও পুনর্ভবার পানি বাড়লেও সব নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে বইছে। জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা জানান, গত কয়েকদিন থেকে পদ্মায় পানি বাড়ছে। এতে করে নদী তীরবর্তী কিছু নিম্নাঞ্চল ডুবে গেছে। কোনো কোনো স্থানে ফসলি জমি ডুবে গেলেও এখন পর্যন্ত কোনো বাড়ি ঘরে পানি ওঠেনি। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, ফারাক্কার গেট আগে থেকেই খোলা ছিল, তাই পানি বাড়ার হার স্বাভাবিক রয়েছে। ফারাক্কা হচ্ছিল আপনার 109টা গেট আগে থেকে খুলেই ছিল, কি বন্যাকালীন সময়ে ওনাদের খোলাই রাখা লাগে। ওটা হচ্ছে আপনার ওই বন্যার সময় খোলা রাখেন, যে 109টা গেট আগেও খোলা ছিল, এখনো খোলা আছে। তো এইটার ইফেক্টে এক্সট্রা আপনার হচ্ছে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া পদ্মা নদীতে লক্ষণীয় হয় নাই। আর হচ্ছে আমাদের যে পানি বৃদ্ধির হার সেটাও স্বাভাবিকই আছে। কালকে ওই যে কথাগুলো বন্যার কথা শুনেছিল, আর ফরাক্কার বাঁধ ছুটার কথা, সে বাঁধগুলো 109টা ছুড়ে ছেড়ে ছিল, তো সে পূর্ণপদে বান এখনো বন্যা তো হয়নি। পৃথক 2 মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম কোর্ট। আদাবর থানায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিন ও নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আদালত চত্বরে আনার আগে থেকেই পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদালতে নেওয়ার সময় তাদের দিকে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এদিন আদাবর থানায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিন ও নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হাসানুল হক ইনুকে এই মামলা 2টি মামলা সম্পৃক্ত করা হয়। আজকে হাসানুল ইনুকে নিউ মার্কেট থানায় মামলায় হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে তাকে আদালতে উপস্থাপন করা হয়। এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে ইনু মেননের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তাদের জামিন চান আসামি পক্ষের আইনজীবী। বলেন, এ সবই উদ্দেশ্য প্রণোদিত, পূর্ব পরিকল্পিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালতকে আমরা এও বলেছি যে রাশেদ খান মেননের মতন লোক হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে না এবং মারামারি এবং হত্যার উদ্দেশ্য ইন্ধনদাতা যে আনয়ন করেছে সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীতভাবে এই মামলা তাকে সম্পৃক্ত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকালে নিহত পরিবারগুলো সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিদিনই দ্বারস্থ হচ্ছেন আদালতে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর বিকেলে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আগামীকাল আরাফাতকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় তার নামে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 24 জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একই সাথে ওইসব জেলায় নতুন করে 24 এসপিকে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়ন করা হয়। এদিকে পৃথক প্রজ্ঞাপনে 2 অতিরিক্ত আইজিপি সহ ডিএমপির 8 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে, ডক্টর খন্দকার মহিদ উদ্দিনকে টুরিস্ট পুলিশ ও ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিপুর রহমানকে এপিবিএনে বদলি করা হয়েছে। এদিকে অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়, ডিআইজি মোজাম্মেল হক, এডিশনাল ডিআইজি সর্দার রফিকুল ইসলাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্যদিকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে বিগত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো 5 আইজি ও এসপিকে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে একথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিতস্কি। তিনি আরও জানান তার দেশ বাংলাদেশে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতেও আগ্রহী। বৈঠকের উপর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, খাদ্য নিরাপত্তার সহযোগিতা বাড়ানো, জ্বালানি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়টি প্রাধান্য পায়। এ সময় তৈরি পোশাক সহ অন্যান্য বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে রাশিয়াকে আহ্বান জানান ডক্টর ইউনুস। রুশ রাষ্ট্রদূত জানান দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম ভোলা সহ অন্যান্য স্থানে 5টি গ্যাস কূপ খননে আগ্রহী। পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক ও সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগের সঠিক তথ্য অনুসন্ধান ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ তদন্ত দলের প্রধান রুরি মুঙ্গভেন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। তার আশা যথাসময়ে তদন্ত শেষ করতে পারবেন তারা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান জাতিসংঘ তদন্ত দলকে সব ধরনের সহযোগিতা করছে সরকার। আমরা তাদের অ্যাসিওর করতে যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। আওয়ামী লীগ সহ কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। এদিকে 2012 ও 2017 সালে সিএসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই আইনটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। হুমায়ুন চিস্তির রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে কয়েক শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয়েছে। গত 19 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয় রিটে। শুনানিতে রিটটি সরাসরি খারিজ চান অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না। আমরা এটাও বলেছি যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার নিশ্চিতভাবে এই সরকার হবে, এটা কমিটমেন্ট। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে। এই সরকারের আওয়ামী লীগের নিষিদ্ধ করার এখতিয়ার নেই সেটা বলি নাই। আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে, শুধু আওয়ামী লীগ না, নিষিদ্ধ করার কোনো
ইচ্ছে নেই। রিটের আদেশের জন্য 1 সেপ্টেম্বর দিন ঠিক করেছে উচ্চ আদালত। এদিকে 2012 ও 2016 সালে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রিটকারীর আইনজীবী বলেন, আইন করে নির্বাচন কমিশনকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। ওই নির্বাচন কমিশনাররা অবৈধ হলে 2014 ও 2018 সালের নির্বাচনও অবৈধ হবে। কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন। 2012 ও 2017 সালে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব চাইলে স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। শেখ হাসিনার মদতপুষ্ট নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়ার দাবিও জানান তিনি। অন্যদিকে ভারত পূর্ব ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসাচ্ছে বলে অভিযোগ দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের। রিপোর্ট মনিল হাসানের। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সেল গঠন করে নেতাকর্মী, শুভানুধ্যায়ী সহ সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ সহায়তা গ্রহণ করছে বিএনপি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুর্গতদের পাশে দাঁড়াতে নগদ অর্থ, শুকনো খাবার, কাপড়, ঔষধ নিয়ে হাজির হচ্ছেন বিএনপির প্রধান কার্যালয়ে। একই সঙ্গে চলছে দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর কাজ। সংবাদ সম্মেলনে মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আকস্মিক এই বন্যার জন্য পার্শ্ববর্তী দেশকে দায়ী করেন। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট, যতটা না প্রাকৃতিক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সম্প্রতি প্রয়াত মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে নানা ষড়যন্ত্র করছেন স্বৈরশাসক শেখ হাসিনা। প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব, তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান। মেজর হাফিজ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেবে বিএনপি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এই সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। মাজহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্টে বিস্তারিত। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সঞ্চালনায় ছিলেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ছিল আলোচনার মূল বিষয়। মানে গত 15 বছর কি গত 30 বছরে এত সুন্দর ভাষণ কেউ দিয়েছেন আমার তো মনে পড়ে না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশ যেন কল্যাণমুখী, উন্নয়নশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠে সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। এই গভর্নমেন্টের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে খুব ভাইটাল কিছু রিফর্ম, যেটা বাংলাদেশকে একটা, উনি একটু পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলেছেন, এমন ভাইটাল রিফর্ম আমরা করব যেটার জন্য সত্যিকার অর্থে পুরো জনগণ উপকৃত হয়, বা যে ইলেকশনটা হয় সেটা যেন ফ্রি, ফেয়ার,
পার্টিসিপেটরি হয়, সবাই যেন এটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে, তাদের গভর্নমেন্টকে নিয়ে আসতে পারে। তিনি বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা সহ দেশের আর্থিক খাতের সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ নন নেগোশিয়েবল। এখানে এটা নিয়ে কোনো ধরনের কোনো আপনার দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। এটা আমরা যারা জার্নালিজম করবেন মোস্ট ওয়েলকাম। আমাদের তো আপনারা দেখেছেন যে গত সরকারের আমলে কি হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ব্যাংক কমিশন করা হবে, ওইটার মাধ্যমে জানানো হবে এবং একটা শ্বেতপত্র করা হবে, জানানো হবে আসলে কি ধরনের লুটপাটের অর্থনীতি ছিল সেটা। এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের নানা দিক তুলে ধরেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছাত্র জনতার বিক্ষোভে শহীদ পরিবারদের পাশে থাকার উপর জোর দেন তিনি। ডক্টর ইউনূস বলছিলেন, স্যার বলছিলেন, যেটি আপনি বলছেন যে মত দ্বিমত থাকতে পারে, কিন্তু তো আমরা একই বড় পরিবারের একটা অংশীজন, একই পরিবারের সদস্য। অনেক হাসপাতালে অনেক লাশ পড়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটি গণমাধ্যমের কাছে স্বীকার করতে পারেনি। আমরা আশা করব সেই শহীদদের যে নামের তালিকা সেটা প্রকাশিত হবে, আমরা জানতে পারবো এবং শহীদদেরকে আমরা মর্যাদা দিতে পারবো। আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সংবাদকর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে বলেও মনে করেন তিনি। মত প্রকাশের স্বাধীনতা কিন্তু অত্যন্ত জরুরি। যদি সেটি 2 তারিখ থেকে বা 1 তারিখ থেকে যে ধরনের গণহত্যা শুরু হয়েছিল, সে হত্যা কিন্তু আমরা বা আমাদের মতো অনেক টেলিভিশন, গণমাধ্যম বা অন্য অনেকেই কিন্তু প্রকাশ করতে পারে। সে কারণে উনি যে গুরুত্বটা দিয়েছেন আমরা অবশ্যই অভিনন্দন জানাই এটিএন বাংলার পক্ষ থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন। ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD-তে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। রিপোর্ট করছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে জানান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। The UK is a very strong partner with Bangladesh. We have a very strong trade and investment environment. Of course, we'd like to see more foreign direct investments from the UK into Bangladesh. ব্যবসার জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন বিদেশে পাচার হওয়া অর্থ নিয়েও। আমরা চাই যে আমাদের বাণিজ্য যেটা ট্রেড কমার্স দিস শুড ফ্লারিশ। এবং আজকে তো আমি ট্রেড বডির সাথে কথা বলি, টক উইথ দ্য ট্রেড বডিজ টুডে, দে উইল রেজ দ্য সেম থিংস and we have also mentioned our priorities. And UK government is very, very helpful. The part they were helpful, I hope they'll be helpful, and we're looking forward. বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথেও বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। এই সময় ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণের দাবি করেন। গত প্রায় 45 দিনের মধ্যে আমাদের প্রায় 15-16-17 দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল। এই সমস্ত কারণ মিলে আমরা একটা সহযোগিতা চেয়েছি, যেটা শুধুমাত্র 1 মাসের জন্য এই সেক্টরের জন্য, আনুমানিক 1800 থেকে 1900 কোটি টাকা। পরিবর্তিত পরিস্থিতির কারণে কোন রকম রিঅ্যাডজাস্টমেন্ট এর মধ্যে করার দরকার হয় শিল্পের স্বার্থে, সময়ের প্রয়োজনে অবশ্যই সেটা আমরা বিবেচনা করে, কারণ শিল্পটা আগে। প্রতিটি সেক্টরে দুর্নীতি যেভাবে ছড়িয়ে আছে তা বন্ধ করা সম্ভব হলে দেশের ব্যবসা বাণিজ্য আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিগত সরকার যে কারাপশন সমস্ত শরীরে ছড়িয়ে দিয়েছে, সেই কারাপশনগুলো যদি সংশোধিত হয় তাহলে দেশের অর্থনীতি খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বন্যা কবলিত এলাকাগুলোতে মানবিক সেবা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি। ফেনীর ছাগলনাইয়ায় প্রতিষ্ঠানটির ইন্টিগ্রেটেড স্টিল মিলস খুলে দেওয়া হয় সেখানকার বানভাসীদের আশ্রয়ের জন্য। ওই কারখানায় আশ্রিত কয়েক হাজার বন্যার্ত মানুষকে খাবার, চিকিৎসা, ওষুধ ও জরুরি সহায়তাও দিয়েছে পিএইচপি পরিবার। ফেনী ঘুরে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা। এসব উপজেলার প্রায় 95% এলাকা ছিল পানির নিচে।
তবে বানভাসী অসহায় মানুষদের আশ্রয় এবং ভরসার জায়গা হয়ে উঠেছে ছাগলনাইয়ায় অবস্থিত দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ইন্টিগ্রেটেড স্টিল মিলস। গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত কারখানাটিতে আশ্রয় নেয় হাজারো মানুষ। খুব আদর খুব যত্ন করে খাবার এখানে সব রকমের সুযোগ সুবিধা আছে। আমরা এখানে 4 দিন। ওনারা গেট খুলে দিয়েছে, মানুষের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে, থাকা খাওয়া চিকিৎসা কারেন্ট পানি সবকিছু। যারা বাইরে ছিল ওই যে 1000-এর উপরে আপনার গাড়ি বন্দি ছিল, রাস্তায় জ্যাম ছিল, ওরা আপনার পিএইচপির লোকজনে রাস্তা ওরা খাবারের বিতরণ করছে। খানা দানার কোনো সমস্যা নাই, থাকা খানা সবকিছুর দিক ভালো আছে। 3 দিন সকালে আবার দুপুরে আবার বিকালে আবার দিচ্ছে, বুঝছেন। পিএইচপি তাদের কর্মীদের 5 তলা আবাসিক ভবন ও অফিস ভবনও ছেড়ে দিয়েছে বানভাসী মানুষদের থাকার জন্য। দেয়া হচ্ছে 3 বেলা খাবার ও অন্যান্য সহায়তা। আমাদের চেয়ারম্যান মহোদয় স্যারের নির্দেশনা আছে, যতদিন পানি নামবে না এলাকাতে, মানুষ ফিরতে পারবে না, ততদিন আমাদের খাওয়ার কার্যক্রম 3 বেলা যেন লোকজনের চলমান থাকে। এ ধরনের সহায়তার কারণে পিএইচপি কারখানার আশ্রিতরা বন্যা দুর্গত অন্যান্য আশ্রয় কেন্দ্রের তুলনায় স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে ছিলেন। বিশুদ্ধ পানি এবং চিকিৎসারও সংকট ছিল না তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাজারে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। তাই চাঁদাবাজি বন্ধে ছাত্রদের সোচ্চার হবার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ভোক্তা অধিদপ্তরের ডিজি এসব কথা বলেন। কর্মশালায় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 450 শিক্ষার্থী অংশ নেন। তাদের সামনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। একই সাথে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবার পরামর্শ দেন তারা। আমরা 18 কোটি মানুষের অলমোস্ট খাবারটা আমরা দেশে উৎপাদন করতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন এটির মূল্য কি হবে, সেই মূল্যটা তোমরা যদি বাজার মূল্যে গিয়ে বলো যে পেঁয়াজের দাম এত টাকা হবে, আমার মরিচের দাম এত টাকা হবে, এটি কিন্তু এইভাবে সহজে বললে কিন্তু হবে না। এখানে অনেক ডাইনামিক্স আছে। পরিবহনের চাঁদাবাজি ছিল, আমাদের কারওয়ান বাজারের চাঁদাবাজি ছিল। আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমাদের যদি নতুন গ্রুপ 3 স্টারের জায়গায় যদি 4 স্টার গ্রুপ আসে, তাহলে আমি তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের এই তোমরা যারা আছো, তোমাদের ওই জায়গাগুলোতে কাজ করতে হবে, তোমাদের ওই ভয়েসটা রেজ করতে হবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদ হার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাতের পর সংগঠনের সভাপতি আশরাফ আহমেদ একথা জানান। তিনি বলেন, সুদের হার বাড়লে দেশের ক্ষুদ্র মাঝারি খাতে চাপ বাড়ে। চলমান অস্থিরতা বিবেচনায় নিয়ে দেশের ক্ষুদ্র মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি চান ব্যবসায়ী নেতারা। সেই সাথে ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর দাবি জানান তারা। ইন্টারেস্ট রেট বাড়লে এসএমই গুলোর জন্য আসলে ঋণের প্রবাহের সমস্যা হয়, একই সাথে ইন্টারেস্ট রেটও বেড়ে যাওয়া, এটাতে সুদের চাপ বাড়ে। মুদ্রাস্ফীতি যেমন নিয়ন্ত্রণে আসুক, এটা আমরাও চাই, কারণ খরচ তো শুধু যারা ফিক্সড ইনকাম তাদের বাড়ে না, ব্যবসায়ীদের জন্য, আমাদের জন্য ব্যবসা চালাতে গেলেও খরচ বাড়ে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে, এর জন্য সময়ের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব MA আকমল হোসেন আজাদ। রাজনীতি ও প্রশাসনকে একসাথে না মেলানোর আহ্বানও জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনে সরকারের লক্ষ্য অর্জনে গণমাধ্যমের সহযোগিতা চান আকমল হোসেন। রেড ক্রিসেন্ট সোসাইটির বিষয়ে সচিব বলেন, দেশের চলমান বন্যা পরিস্থিতিতে তাদের ভূমিকা সন্তোষজনক না হওয়ায় পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বদলি, পদায়ন, হালনাগাদকরণ, এটা বঞ্চনা তাদের যা আছে সেটা প্রসিডিউর আছে। কেউ যদি 24 ঘন্টা টাইম দেয় যে 24 ঘন্টার মধ্যে আমার 16 বছরের ক্ষতি পুষিয়ে দেন, এটা হিউম্যানলি পসিবল কিনা আপনারা বিবেচনা করবেন। ঘেরাও করে 24 ঘন্টার মধ্যে একজনের 16 বছরের বঞ্চনা দূর করা সম্ভব কিনা আপনারা বলবেন আমাদের হয়ে। কিন্তু আমরা যদি মনে করেন যে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, আপনারা লিখবেন।
আমরা গুরুত্ব দেওয়ার জন্য একজন অ্যাডিশনাল সেক্রেটারির নেতৃত্বে একজন জয়েন্ট সেক্রেটারি সহ 3 জনের কমিটি করা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। সাকিব আল হাসানের নামে কোনো আইনি নোটিশ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তেমনটাই জানালেন বিসিবির পরিচালক আকরাম খান। তিনি আরো জানান, সাকিব দেশের সম্পদ, তাছাড়া ওয়ানডে ম্যাচের মতো টেস্টেও শক্তিশালী হয়ে উঠছে বলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানান আকরাম খান। পরগারমানের রিপোর্টে বিস্তারিত। গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দিতে উদ্দেশ্যে ফেরত আনতে গত শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তখন সাকিব রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলছিলেন। আইনি নোটিশের কারণে দ্বিতীয় টেস্ট খেলা সাকিবের পক্ষে সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিকেট বোর্ড পরিচালক আকরাম খান জানান, কোনো নোটিশ পাননি তারা। এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। আকরাম খান আরো জানান, সাকিব দেশের সম্পদ, দ্বিতীয় টেস্টে তার খেলা না খেলার বিষয়টা পরিষ্কার করবেন বিসিবি সভাপতি। দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে টেস্টে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নয়, তবে রাওয়ালপিন্ডিতে বোলিং ব্যাটিং সব দিকেই ভালো করেছে টাইগাররা। এই ধারা ধরে রাখতে পারলে দ্বিতীয় টেস্টেও জয়ের আশা করছেন আকরাম খান। যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি, এবং আরো আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি তাহলে সেটা জবাবটা আরো শক্তিশালী হবে। বিসিবি পরিচালক আকরাম খান আরো জানান, খেলোয়াড়দের ইনডোর ফ্যাসিলিটিস বাড়ানোর চেষ্টা করছেন তারা। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চলতি আসরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে ফাইনালে পৌঁছায় লাল সবুজ দলের তরুণরা। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় মারুফুল হকের দল। এই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনালে স্বাগতিকদের হারাতে চায় বাংলাদেশ। এদিকে নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে নেপালও বেশ মরিয়া। বুধবার বাংলাদেশ সময় বিকেল 3:15টায় শুরু হবে ম্যাচটি। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে প্রায় 200 কোটি টাকার ফান্ড গঠন করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রস্তাব অনুযায়ী 2025 সাল থেকে ম্যাচ প্রতি প্রায় 12 লাখ টাকা ফি পাবেন ক্রিকেটাররা। তবে এই প্রজেক্টের আওতায় থাকছে না ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। এমনিতে বাংলাদেশের টেস্ট রেকর্ড ভালো নয়, তবে সবশেষ ম্যাচে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে টাইগাররা। এই ম্যাচের পরেই টেস্ট ক্রিকেট আইসিসি জানিয়েছে, সাদা পোশাকের ক্রিকেট প্রসারে $15 মিলিয়ন অর্থাৎ প্রায় 200 কোটি টাকার আলাদা ফান্ড গঠন করতে যাচ্ছে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। ফেনী, নোয়াখালী সহ পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত 27 জনের মৃত্যু। ক্ষতিগ্রস্ত 56 লাখ মানুষ। বন্যার ঘটনার তদন্ত চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদাবর ও নিউ মার্কেট থানার মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন রিমান্ডে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার। আওয়ামী লীগ সহ কোনো দলকেই নিষিদ্ধ করার ইচ্ছা নেই অন্তর্বর্তীকালীন সরকারের। ইসি নিয়োগ নিয়ে প্রশ্ন না তোলার আইন বাতিলে হাইকোর্টের রুল। এবং শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। আওয়ামী লীগের মদতপুষ্ট নির্বাচন কমিশনকে দ্রুত ভেঙে দেওয়ার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।